তার সাথে এখন ভার্চুয়ালি কানেক্টেড হব এবং তার মূল্যবান বক্তব্য শুনব। এবং ইলিয়াস হোসেনের সাথে আরো থাকবেন, আপনারা জানেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ প্রবাস থেকে বেশ কয়েকজন আমাদের সাথে সংযুক্ত হবেন। আমাদের মূল পর্বে তাদের কথা শোনার পরই আমরা অতিথিদের কাছে চলে যাচ্ছি। আমাদের সাথে এখনই সংযুক্ত হচ্ছেন ভার্চুয়ালি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইলিয়াস হোসেন। হ্যালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্কের এই কুইন্স প্যালেসের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান থেকে। উপস্থাপক ডাকছেন ইলিয়াস হোসেনকে, ইলিয়াস বলছেন কনক ভাই আপনি যান। আমার সামনে আমি যাদেরকে দেখছি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষ, সবাইকে আমার অসম্ভব শ্রদ্ধা, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বিশেষত আমি দেখছি শহীদ পরিবারের যারা আজকে এখানে এসেছেন, শহীদ আফগানের পরিবার এসেছেন, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা এখান থেকে যে কাজগুলো করেছি, বাংলাদেশকে ভালোবেসে, শুধুমাত্র বাংলাদেশকে মাথায় রেখে আমরা যে কাজগুলো করেছি, আল্লাহর অশেষ রহমত যে তার একটি সুফল আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে আমাদের কারি সাহেব কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। তিনি বলছিলেন যে আল্লাহ জুলুমের অবসানে আমাদেরকে সাহায্য করেছেন, এখন বাকি দায়িত্ব কিন্তু আমাদের। এবং গত বছরের 16ই জুলাই বা জুলাইয়ের এই সময়গুলোয় যেভাবে ছাত্র জনতা উদ্ধত অস্ত্রের সামনে দাঁড়িয়েছিল, সেটিকে আমি অলৌকিক কোনো ঘটনা বলতে পারি। এবং আপনারা সবাই দেখেছেন যে পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যে একটাকে মারি বাকি একটাও সরে না, সবাই দাঁড়ায় যায়। তো এটা আসলে ঐশ্বরিক কোনো শক্তি ছাড়া, আল্লাহর কোনো রহমত ছাড়া এরকম সাহস আমাদের ছেলেদের মধ্যে ভর করে নাই। তো এখন এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছেন আজকে এখানে যারা উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতাদের আমি দেখছি। সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ, আমরা এক বছরের মাথায় এসে আমরা যে অবস্থা দেখছি, যে অনৈক্যের আভাস দেখছি, যে কাদা ছোড়াছুড়ি দেখছি, আমার মনে হয় যেন এক বছর আগে সবার যে ঐক্য, সবাই যে ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা এবং আরো অনেক সুযোগ সন্ধানী মহল। আজকে 16ই জুলাই জাতীয় শোক দিবস পালিত হচ্ছে এবং আজকের এই দিনে বাংলা এডিশন নামে এই যে একটা অনলাইন পোর্টালের যে যাত্রা শুরু, এটি অত্যন্ত তাৎপর্যবহ। শোক দিবসের দিনে একটি গণমাধ্যমের যাত্রা শুরু, তার মানে আপনাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই বাংলা এডিশনের পেছনের আমাদের উদ্দেশ্য কি। আমি তো নেপথ্যে আছি ইলিয়াসের সাথে এই উদ্যোগে, এবং আমি মনে করি যে এই উদ্যোগের এই যে 16ই জুলাই জাতীয় শোক দিবসে এই যে বাংলা এডিশন যে যাত্রা শুরু করলো, আমি মনে করি যে আপনারা এর গুরুত্ব সবাই বুঝতে পারবেন। বাংলাদেশের মিডিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এখনো আমাদের মনে হয় যে গত 15-16 বছরে যে নিষ্পেষণ চলেছে, এর কারণে যে সেলফ সেন্সরশিপের ভূত মাথায় ঘুরতেছিল, তার থেকে এখনো আমাদের অনেক গণমাধ্যম বের হতে পারেনি। তবে আমাদের গণমাধ্যমের মধ্যম সারির সাংবাদিকরা, আমাদের জুনিয়র লেভেলের সাংবাদিকরা যেখানেই দেখেছেন যে তাদের সংবাদ মাধ্যম এটি প্রকাশ করতে দেবে না, তারা আমাদের কাছে সাহসিকতার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর আমরাও নির্ভয়ে সেটি প্রকাশ করেছি, যার কিছুটা হলেও সুফল বাংলাদেশ পেয়েছে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং ইলিয়াস হোসেন, আমি আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, বাংলা এডিশনের সামনের দিনগুলোতে আপনার পরিকল্পনা কি, কিভাবে আপনি যাচ্ছেন, কি পরিকল্পনা নিয়ে এই বাংলা এডিশন করলেন, সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন। যদিও ইতিমধ্যে আমাদের অতিথিরা সবাই জানে, এবং আজকে আমি আবারও আজকের এই 16ই জুলাই জাতীয় শোক দিবসের এই দিনে জুলাই শহীদদের যেমন স্মরণ করছি, তেমনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যত রাজনৈতিক নেতারা আছেন, জাতীয় নেতারা আছেন, সবাইকে বলবো
1 বছরের মাথায় এসে যে অনৈক্য দেখা দিয়েছে, আসুন আজকের দিন থেকে আমরা আবারও আলোচনায় বসি, আমরা আবারও পরস্পরের সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে জুলাই বিপ্লব যেন ব্যাহত না হয়, বিতাড়িত হাসিনার যেন কোনো ধরনের সুবিধা করতে না পারে, সেই জায়গাটাই আমরা সবাই চেষ্টা করি। আমি বিদায় নিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ খুব সহসাই দেশের মাটিতে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বাংলা এডিশনের চেয়ারম্যান জনাব বিশিষ্ট সাংবাদিক আমার ছোট ভাই জনাব ইলিয়াস হোসেনের কাছে। ইলিয়াস হোসেন। আসসালামু আলাইকুম। আমি আজকের যে দিনটা, এই দিনের শুরুতেই আমার এই দিনটা বেছে নেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আবু সাইদ শহীদ হয়েছিলেন এবং শেখ হাসিনার পতনের যে সময়, সেই সময়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভীষণভাবে ত্বরান্বিত করেছিল আবু সাইদের হত্যাকাণ্ড। এই মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের মানুষ, আমরা গত 15 বছর ধরে শুনেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেনি। এই ঘটনার পরে সাধারণ মানুষ, আমরা ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট যারা আদরের দুলাল যাদেরকে আমরা বলি, যাদের বাবা মারা সন্তানদের তাদের কাছে অত্যন্ত কি বলবো যে তাদের নিজের জীবন দিয়ে আগলে রাখেন, সেই মা বাবার আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন, আমরা মুগ্ধর কথা জানি, পানি দিতে গিয়েছেন তিনি, যাতে যারা আন্দোলন করছিলেন তাদের তৃষ্ণার্ত হতে না হয়। আমরা দেখেছি বিভিন্ন যারা রাস্তাঘাটে বাদাম বিক্রি করে, বিভিন্ন ধরনের হকার, তারা 5 টাকা 10 টাকার জন্য দামাদামি করেও 1 টাকা কমানো যায় না, তারা ফ্রিতে পানি দিয়েছেন, বাদাম দিয়েছেন, খাবার দিয়েছেন। এই দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। অতএব আজকের এই দিনটি আমরা সেই কারণে বেছে নিয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এর বাইরেও আমি শুরুতে একটু মাপ চেয়ে নিই। আমি এখানে যেই মানুষগুলোকে আমরা আপনাদের স্ক্রিনে দেখছি, আমার সামনে বসে আছেন ফালু ভাইয়ের হাসি তো দেখলেই চেনা যায়, ফালু ভাই, পাশে আরো যারা বসে আছেন, পিছনে বসে আছেন, আপনারা আজকে যারা এসেছেন কেউ আমার গেস্ট না, আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি আপনাদের কারোর কোনো সেবা করতে পারিনি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার যে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান, আমার আসলে ওই বাংলা এডিশনে ওরকম কোনো পদ পদবি কিছু নাই। এগুলো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা একটা নাম দিয়েছে, আমি এটা চেয়ারম্যান না। আমি একজন সংবাদকর্মী হিসেবেই এটার সাথে যুক্ত হয়েছি। যারা এই মঞ্চের একদম পিছনে বসে আছেন আমি দেখছি অনেক গুণীজন সম্মানিত মানুষ, যাদের হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি, সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব স্বাভাবিকভাবেই, এখানে কোনো বিশেষ অতিথি, প্রধান অতিথি, একদম পিছনের যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান। আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি। আমি একজনের কথা বলি, আলতাফ হোসেন চৌধুরী, তিনার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি, উনি ভারতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, আমি সরাসরি বলি যে এই ধরনের মানুষগুলোকেই বিএনপিতে যারা আছেন, অনেক মানুষ বিএনপি আমরা অনেক সমালোচনা করি, কিন্তু এই বিএনপি 15 বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অতএব তাদের ভেতরে অনেক মানুষ আছেন, সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক, বিএনপির মূল ধারায় বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা কিছু করার দরকার আমার মনে হয় তাদেরকে দিয়ে সম্ভব। এবং বিএনপির মতোই অন্যান্য দলগুলোতেও অনেক ব্যবসায়ী আছেন এখানে, আমি অনেকেরই হয়তো নাম ধরছি না, অনেকে আসতেও চান না, যারা পাবলিকলি আসেন না কখনো, তারাও এসেছেন, তাদের নাম আর আমি বলছি না, যেহেতু আপনারা আসতেই চাননি। আমার কথা শুনে আমি সবার ফোনে খবর নিচ্ছি যে কে কে এসেছেন। আপনাদের সবার কাছে আমার খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমার মতো একজন খুব কি বলবো যে সাধারণ একজন মানুষের কথা আপনাদের মতো এত ভিআইপি লোকজন আমার দাওয়াতে এসেছেন। তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা আপনাদের নিজেদের প্রোগ্রাম, নিজেরা আপনারা এটা কিভাবে ভালোভাবে শেষ করা যায়, বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায়, সেটাও আপনাদের দায়িত্ব, আপনারা দেখবেন। আমি এই
অনুষ্ঠানটা করার আমার এই প্রতিষ্ঠানটা করার মূল যে কারণ 5 তারিখের পর থেকে আমি দেখেছি যে আমার কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য ইমেল আসে, অনেক অনুরোধ আসে যে এই নিউজ এখানে দিতে পারছি না, এখানে দিতে পারছি না। এটা আমার কাছে, আমি আপনাদেরকে এই যদি নাকি এই ঘটনা বলতে থাকি কয়েক ঘন্টা বলা যাবে। সেই মানুষগুলোর কথা চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, আমার মনে হয়, এবং সত্যি কথা বলি বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। আমি যে কোনো গণমাধ্যমকে দায়ী করছি তা না, তাদের উপরে চাপ আছে। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে। সেই চাপগুলো এখনো হচ্ছে, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। আমার একার পক্ষে, অনেক মানুষ আমার 15 মিনিটসের অনুসন্ধান দেখতে চান। একটা অনুসন্ধান করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়, যেটা একটা অনুসন্ধানের সময়কালীন সময়ে আরও অসংখ্য মানুষের অনুরোধ আসে। আমার বিশ্বাস, আমার এখানে যারা আপনারা আমার বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এদেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার এখানে আজকে আমরা কিছু মানুষকে ভুলে গিয়েছি। তার মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, আবরার নামে একজন ছিল। সে আবরার আজকে তার যে শরীর, তার যে জীবন, সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সূতিকা গেঁথে গিয়েছে। আমরা গত 15 বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন, তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি। আপনাদের মনে আছে যে কয়েকদিন আগে, বছর খানেক হবে, 2টা ছেলে এই ফরিদপুরের পঞ্চবট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরকে নিয়ে কি কথা বলেছে, এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই 2জন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আবরারের পরিবারের সবাইকেই বলেছিলাম। এছাড়া আবরারের বাবা এসছেন। এছাড়া আমাদের এখানে আরও আহত নিহত, আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাইড করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়জনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে। সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন, আমরা আজকে আপনাদের কথা শুনবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই পুরো হলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছেন, এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব পরিচিত, খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি, যারা আমার এক প্রকার পরিবারের সদস্য। তারা সবাই আছেন এবং তারা আমার সাথে, আপনাদের ওইখানে এখন দুপুর, কিন্তু আমার এখানে অনেক রাত। আমার এখানে বোধহয় এখন 2টা 2:30টার পর বেশি বাজে। তো আমরা এখানে প্রায় 2:30 বাজে। আমরা 4টা 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে দেখবো। আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে। তো আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি, কাউকে ছোট বা বড় কোনো কিছু করে করছি না। তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না, এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন। অনেক বিচারক আছেন, অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে ডিজিএফআইয়ের সাবেক একজন মহাপরিচালক আছেন। তা আপনারা হয়তো অনেকে তাকে চিনবেনও না, তাদেরকে সাথে পরিচয় করে দেওয়া হবে না। তারা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় এই 5 তারিখের আগ পর্যন্ত জেল খেটেছেন, 5 তারিখের পরে ছাড়া পেয়েছেন। বিচারক মোতাহার হোসেন, যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে, তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেন নাই। তার স্ত্রী শেষ মুহূর্তে 5,000 টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন। এরকম হাজারো গল্প আছে। তো এই ধরনের অনেক মানুষ আছে এখানে, যাদেরকে আপনারা হয়তো চেনেন না। আপনাদের সবার সাথে হয়তো দেখা করার সম্ভাবনা, আমি হলে যেটা দেখছি যে
পুরো হল ভরে গিয়েছে, অনেক মানুষ হয়তো বসতেও পারবেন না। আমার এই দুর্বলতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ঢাকাতে অনুষ্ঠানটা করতে কোনো ধরনের সমস্যা হয়, আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো মানে আমি যেই সেবাটা আপনাদেরকে ওইখানে থাকলে হয়তো করতে পারতাম, সেটার হয়তো কিছুটা ঘাটতি হবে, এর জন্য আমাকে আপনারা ছোট ভাই হিসাবে সন্তানের মতো ক্ষমা করে দেবেন। আমার সাথে এখানে বেশ কয়েকজন মানুষ আছেন, আমার খুব খুব কাছের কিছু মানুষজনই এখানে আছেন। আমার ভাই আলী ইমাম ভাইকে আপনারা চিনেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার পাশে আছেন আমিন ভাই আমার বাংলা এডিশনের সাথে যুক্ত আছেন, তিনি আমাদের বাংলা এডিশনের ডিএমডি হিসাবে আছেন। আমার সাথে আরেক ভাই আছেন। এখানে সবাই যারা আছে আমার সবাই খুব কাছের মানুষ। ইনি হচ্ছে আমাদের গিয়াস ভাই নিউ ইয়র্কের একজন বিএনপি নেতা, এবং তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয়, এবং সামনে নির্বাচনও করবেন, আমাদের হবু এমপি সাহেব বলা চলে। আরও অনেকেই আছেন, রেজাউল করিম সহ আমাদের সাংবাদিক ফরিদ আলম ভাই আছেন। এদিকে যাদেরকে দেখছেন সবাই আমার খুব কাছের মানুষ। অনেকেই আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন না বোধহয়, আমার সামনে অনেক মানুষ আছেন। এরা সবাই আপনাদেরকে দেখছে, আমরা আপনাদেরকে দেখতে থাকি, আপনাদের কথা শুনতে থাকি। তো আমি যেহেতু আমাকে বলা হয়েছে যে এটার উদ্বোধনের কথা, আনুষ্ঠানিকভাবে আমি এটার উদ্বোধন ঘোষণা করছি না। এই পুরো আপনাদের হলে আজকে ঢাকাতে লা মেরিডিয়ান এই হোটেলে যারা এসছেন, এই উদ্বোধনের দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে উদ্বোধন করবেন এটা আপনারা করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এরপরে ফ্রান্স থেকে একটু ঘুরে আসবো। আমি জানি না সেটা কানেক্ট করা সম্ভব হবে কিনা। আচ্ছা, দাদা আছেন, তো পিনাকি দাদা আছেন, উনি আপনাদেরকে কিছু কথা বলবেন। পিনাকি দাদা আমাদের বাংলা এডিশনের আজকের যে উদ্বোধন হচ্ছে সেটার ব্যাপারে তার যে বক্তব্য সেটা রাখার অনুরোধ করছে। ধন্যবাদ ইলিয়াস, সবাইকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবাই বসে আছেন এখানে। আমি সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি খুব ভালো করে। আমি আলাল ভাইকে দেখলাম, হাফিজ ভাইকে দেখলাম, মঞ্জু ভাইকে দেখলাম। ক্যামেরাটা আরেকটু যদি প্যান করেন, আমি সবাইকে দেখতে চাই যারা এখানে আছেন, আমার প্রিয় মুখ, যাদের সাথে দেখা করার জন্য, যাদের সাথে কথা বলার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি, এবং যার জন্য আমাদের বিপ্লবটা হয়েছে। এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। আজকে একটা খুব বিশেষ দিন। প্রথমত আজকে বিশেষ দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমাদের সেই বিপ্লবের সূচনা হয়েছিল আবু সাইদের রক্তের মধ্যে দিয়ে, ওয়াসিমের রক্তের মধ্যে দিয়ে। একই দিনে বাংলাদেশের দুই প্রান্তে আমাদের দুই বীর, আমির খসরু ভাইকেও দেখতে পাচ্ছি, আরো অনেককে দেখতে পাচ্ছি, ইশরাককে দেখতে পাচ্ছি, যাই হোক আজকে এই আলতাফ ভাইকে দেখতে পাচ্ছি। আমি আজকের এই দিনে দেখেন বাংলাদেশের দুই প্রান্তে দুইজন বীর রক্ত দিয়ে আমাদের এই মহামুক্তির মহাদিনের 5ই আগস্টের দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছে দিল। এটা একটা বিশাল ঘটনা, যে ঘটনাটা প্রতীক, এই প্রতীকটাই এমন যে পুরো বাংলাদেশটা জেগে ওঠার জন্য তৈরি হচ্ছে। এবং তারপরের সময়গুলোকে আমরা দেখলাম আস্তে আস্তে সারা বাংলাদেশ জেগে উঠলো, সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি সবাইকে বলি, আজকে অনেকেই বলেন যে এই বিপ্লবের আন্দোলনের এই লড়াইয়ের ক্রেডিটকে আমি বিপ্লবের সময় থেকেই বলতাম যে যেদিন খোদা তাআলার রহম হবে সেদিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারবো। খোদা তাআলা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয়, আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য, নিজেদের মধ্যে অনেক মারামারি, বিভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস, এ সমস্ত এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকে আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা দেশ কোনো প্রাণী নয়, কোনো
সপ্রাণ সত্তা না, দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের, কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই, এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে, কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে একটা কথা বলি। তো আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন, ইলিয়াসের সাথে আমার অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু তিনটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত। এক নাম্বার হচ্ছে আমরা যেই তিনটা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে। আমরা তিনটে জিনিসে আমরা একমত। আমরা নাম্বার 1, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার 3, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এই তিনটা, খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে এক প্রাণ হয়ে লড়াই করেছি। সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমাদের সবার পথ আলাদা, আমরা সবাই জানি। আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না। কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে না, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণেও বটে। এই জায়গায় আমরা এক প্রাণ হয়ে